আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। চলছে ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলা। এবার সুযোগ বুঝে $1 কোটি ইসরায়েলি ড্রোন নিমিষেই খেয়ে দিল হিজবুল্লাহ। মার্কিন বিমানবাহী রণতরীতে হামলাসহ 6টি অপারেশন সম্পন্ন। ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিয়ে মহা দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র। হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান। মধ্যস্থতাকারীদের। তেল আবিবের হামলায় একদিনে নিহত 100। ইসরায়েলকে ভালোবেসে নিজেদের নতুন পাঠ্যবই থেকে ফিলিস্তিনকে সম্পূর্ণ উধাও করে দিল কথিত মহান দেশের রাজা মোহাম্মদ বিন সালমান। আদালতে নালিশের পর এবার পাকিস্তানে সমাবেশের অনুমতি পেল ইমরানের দল পিটিআই। ঝুঁকির মুখে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন। ইউক্রেন শান্তি শীর্ষ বৈঠকে সমর্থন চাইলেন জেলেনস্কি। এবং সর্বশেষে ধান্দাবাদ যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় জন্ম নিচ্ছে শয়তানের অক্ষশক্তি। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। দক্ষিণ লেবাননে সারফেস টু এয়ার মিসাইল সহ একটি ইসরায়েলি আধুনিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির ইসলামী প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, গাজার সঙ্গে সংহতি প্রকাশ করে দক্ষিণ লেবাননে একটি হারমিস 900 ড্রোন ভূপাতিত করেছেন লেবাননি প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের ডেইফ কিফা শহরে এই ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রসঙ্গত, হারমিস 900 ড্রোন ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে উন্নত ও বড় ড্রোনের একটি। ইসরায়েলি নিরাপত্তা প্রযুক্তি কোম্পানি এলবিট সিস্টেম এই ড্রোন নকশা ও তৈরি করেছে। এর আর্থিক বাজার মূল্য $1 কোটি। এর মাধ্যমে প্রধানত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, শত্রুর লক্ষ্যবস্তুতে হানা দিয়ে থাকে ইসরায়েল। এদিকে ইয়েমেনের হুতি যোদ্ধারা মার্কিন বিমানবাহী রণতরীতে হামলাসহ 6টি অপারেশন সম্পন্ন করার দাবি করেছে। লোহিত সাগর, ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা একটি মার্কিন বিমানবাহী রণতরী, একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং 3টি জাহাজকে টার্গেট করেছে। তারা উত্তর লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী আইসেনহাওয়ারের ওপর হামলা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে চালিয়েছে। গত 24 ঘণ্টায় ওই রণতরীটির ওপর এটি ছিল দ্বিতীয় হামলা। তিনি আরও বলেন, তাদের অন্যান্য অভিযানের মধ্যে ছিল একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং আনলিয়ানি জাহাজের ওপর। এছাড়া মাইনা জাহাজের ওপর লোহিত সাগর এবং আরব সাগরে দুবার হামলা করা হয়। এছাড়া আলোরাইক জাহাজের ওপর হামলা করা হয়। এই হামলা চালানো হয় ভারত মহাসাগরে। অন্যদিকে গাজায় ইসরায়েলের নৃশংস হামলা থেমে নেই। তেল আবিবের ক্রমাগত হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে গাজার বেসামরিক লোকজন। এতে নতুন করে হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতির আলোচনার আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। তবে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর এমন আহ্বানের পরেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলি অবরোধের ফলে গাজার স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়েছে। সেখানে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা নেই। এতে আহতদের সঠিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে গাজার বড় বড় হাসপাতালগুলো। বিশেষ করে নারী ও শিশুদের অনেকেই চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছে বলেও শত করেছে সংস্থাটি। গাজায় এমন ভয়াবহ পরিস্থিতিতে নিজ দেশেও সমালোচিত হচ্ছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় বিক্ষোভে নেমেছেন। তারাও নেতানিয়াহু সরকারকে গাজায় তড়িৎ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির বিষয়ে একটি প্রস্তাবনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওই প্রস্তাবে ইসরায়েল যদি রাজি হয় তবে জোট সরকার থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন দেশটির 2 উগ্র ডানপন্থী মন্ত্রী। একই সঙ্গে তারা জোট সরকার ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগুভির বলেছেন, হামাসকে ধ্বংস করার আগে কোনো চুক্তিতে তারা সম্মতি জানাবেন না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে বাস্তবায়ন করলে তার সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। এর আগেই নেতানিয়াহু অবশ্য জোর দিয়েই বলেছেন যে হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না। তার কথার প্রতিধ্বনি করে ইতামার বেনগুভিরও বলছেন, এই চুক্তির অর্থ হল যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। এটি একটি বেপরোয়া চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তিনি বলছেন, এই প্রস্তাবে রাজি হওয়ার চেয়ে তিনি বরং সরকার ভেঙে দেবেন। এদিকে স্কুলের নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের মানচিত্র অংশ থেকে ফিলিস্তিনকে রীতিমতো উধাও করেছে দিয়েছে কথিত মহান দেশ সৌদি আরব। মানচিত্রের ফিলিস্তিন অংশটি নামহীন রাখা হয়েছে। বিভিন্ন এতে দেখা যায় মানচিত্রে সৌদি আরব ও তার পার্শ্ববর্তী দেশের পরিচয় আছে, তবে ফিলিস্তিন ভূখণ্ড রাখা হয়েছে নামহীন। অথচ 2022 সালের পাঠ্যবইয়েও ফিলিস্তিনের নাম ছিল। থিঙ্ক ট্যাঙ্ক আরও জানায়, যেসব শব্দ ইসরায়েল বিদ্বেষ তৈরি করে তাও পাঠ্যবই থেকে মুছে দেওয়া হয়েছে। বিশেষ করে
শত্রু ও জায়নিস্ট শত্রুর মতো পরিভাষাগুলো পাঠ্যবই থেকে মুছে দেওয়া হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার ইসরায়েলি কার্যক্রমের কথাও এখন আর উল্লেখ নেই সৌদির পাঠ্যবইয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তেলাবিবের সাথে ভালো সম্পর্ক গড়তে চায় সৌদির কথিত মহান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়তো সৌদির পাঠ্যবইয়ে এসব সংশোধন করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান তেহরিক ইনসাফকে ইসলামাবাদের F9 পার্কের পরিবর্তে রাওয়াত এলাকায় সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন। আগামী ৮ জুন ওই সমাবেশ হওয়ার কথা রয়েছে, তবে এর জন্য নির্দিষ্ট শর্ত ও বিধি মানতে হবে। পিটিআইয়ের পক্ষ থেকে ফাতিমা জিন্নাহ পার্ক এলাকায় সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল বলে পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে সমাবেশের অনুমতি পেতে লাহোর হাইকোর্টে আবেদন করেন পিটিআই চেয়ারম্যান গৌহর খান। পিটিশনে যুক্তি দেয়া হয়েছে যে পিটিআই একটি রাজনৈতিক দল এবং যখনই এটি একটি সমাবেশ বা সমাবেশের ঘোষণা দেয়, পুলিশ তাদের কর্মীদের গ্রেপ্তার এবং হয়রানি শুরু করে। আবেদনে আরও বলা হয়েছে পিটিআই কেন্দ্রীয় সচিবালয় সরকার বেআইনিভাবে সিল করে দিয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিঙ্গাপুরে শাংরিলা সংলাপ শীর্ষক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন। সেখানে তিনি এ মাসের আরও পরের দিকে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ইউক্রেন শান্তি শীর্ষ সম্মেলনের পক্ষে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো সমর্থন পাওয়ার চেষ্টা করবেন। সুইজারল্যান্ডের ওই শীর্ষ সম্মেলনে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের পূর্বের সীমান্ত পুনর্বহাল করার ওপর আলোকপাত করা হবে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থা আলোচনার জন্য এবং চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে তুলে ধরতে জেলেনস্কি এবং ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে বৈঠক করবেন। মূলত বিশ্বব্যাপী সব দেশের মাথার ওপর ছড়ি ঘোরানোর মাধ্যমে আজ্ঞাবহ কিছু মিত্র পাওয়ার পাশাপাশি বেশ কিছু শত্রুও তৈরি করেছে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আমেরিকা। নিজ স্বার্থের বিরুদ্ধে পান থেকে চুন খসলেই শত্রুদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার যে ব্যবসা খুলে বসেছে ওয়াশিংটন, তবে ভয় তৈরির পরিবর্তে সেই ব্যবসাই এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য। যুক্তরাষ্ট্রের চোখের সামনেই ওয়াশিংটনকে মোকাবিলায় একটি ত্রিদেশীয় অক্ষশক্তির জন্ম দিচ্ছে চীন, রাশিয়া ও ইরান। ত্রিদেশীয় এই সহযোগিতাকে অনেক মার্কিন বিশ্লেষক বর্ণনা করছেন শয়তানের অক্ষশক্তি হিসেবে। ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল 2015 সালে। সে সময় সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে এই দুই দেশের মধ্যে সর্বপ্রথম সখ্যতা তৈরি হয়। এরপর 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিস্ময়কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে মস্কো ও তেহরানের বন্ধুত্ব। যদিও আদর্শগত দিক থেকে বিবেচনা করলে ইরান রাশিয়ার মধ্যকার পার্থক্যটা দৃষ্টিকটুভাবে চোখে পড়ার মতো, কারণ রাশিয়া যেখানে কমিউনিজমের চর্চা করে সেখানে ইরান একটি ইসলামী মৌলবাদী দেশ। তবে ভূরাজনৈতিক বাস্তবতার জেরে ইরান রাশিয়ার আদর্শগত পার্থক্য ঘুঁচে গিয়ে দেশ দুটি এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। অর্থনীতি, কূটনীতি ছাপিয়ে এখন রাশিয়া ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। 2022 সালেই রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা স্বীকার করেছে ইরান, আর রাশিয়াই প্রথম কোনো অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে। অন্যদিকে সম্প্রতি মস্কো ও তেহরানের সঙ্গে চোখে পড়ার মতো রীতিমতো জোট পাকানো শুরু করেছে বেইজিং। রাশিয়ার সঙ্গে তো আগে থেকেই সখ্যতা ছিল, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে প্রকাশ্যে ও গোপনে দুই হাতে ইরানের জ্বালানি তেল কিনেছে চীন। 2021 সালে কৌশলগত সহযোগিতা চুক্তিও করেছে এই দুই দেশ। এর পাশাপাশি ইরানের সঙ্গে এই সহযোগিতা ভবিষ্যতে আরও পোক্ত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং। সবচেয়ে লক্ষণীয় বিষয় হল বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এখন একসুরেই কথা বলছে এই তিন দেশ, সমর্থন করছে একে অন্যকে। গেল 13 এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর ইরানকে নিঃস্বার্থভাবে সমর্থন করেছে চীন, বাদ যায়নি রাশিয়াও। তেহরানের আত্মরক্ষার জন্য সব ধরনের সামরিক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল মস্কোর পক্ষ থেকে। বিশ্লেষকরা বলছেন চীন, রাশিয়া ও ইরানের মধ্যকার এই দহরম মহরম যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শিবির, বিশেষ করে ইসরায়েলের জন্য অবশ্যই একটি অশনি সংকেত। এই ত্রিশক্তির শক্তির আকৃতি যদি বাড়ে এবং তাদের মধ্যে সমন্বয় যদি আরও পোক্ত হয়, তাহলে নিশ্চিতভাবেই বিশ্ব ব্যবস্থার একচেটিয়া প্রাধান্য ধরে রাখতে কঠিন সমস্যায় পড়বে আমেরিকা।